বিএনপির বিরুদ্ধে অদৃশ্য অনেক শক্তি এখন দৃশ্যমান হচ্ছে বলেছেন তারেক রহমান। সব আক্রোশ ভুলে এর বিরুদ্ধে দলের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি দান খয়রাতের নয়, ন্যায় বিচারের বিষয় আর্থনা সামিটে বলেছেন প্রধান উপদেষ্টা। পৃথিবীর জন্য আশার বাতিঘর হবার আগ্রহ প্রকাশ। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট। শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির ব্যবস্থা নিতে আগামী সপ্তাহে বৈঠকে বসবে দুদক। সাংবাদিক দম্পতি সাগরণী হত্যা মামলা নথি পুড়ে যাওয়ার তথ্য নিয়ে ধোঁয়াশা। তদন্ত শেষ করতে 6 মাস সময় দিল হাইকোর্ট। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির বিরুদ্ধে অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ এখন দৃশ্যমান হতে শুরু করেছে। তাদের বিরুদ্ধে সব মতভেদ ভুলে দলের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। বলেন, গণতন্ত্রের স্বার্থে বিএনপি সবকিছু করতে প্রস্তুত। দেশ ও জাতির ভালোর জন্যই বিএনপি 31 দফা দিয়েছে জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই মানুষের আস্থা এবং বিশ্বাস নষ্ট করা যাবে না। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার পর্যায় থেকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে নিজের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির বিভিন্ন সীমাবদ্ধতা থাকতে পারে, তারপরও বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, খাল খনন, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কৃষিতে সংস্কার, নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা, গার্মেন্টস শিল্পের বিকাশ এবং লাখ লাখ মানুষকে বিদেশ পাঠানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। ঘোষিত 31 দফার মাধ্যমে ভবিষ্যতে উন্নয়ন ও সংস্কারের ধারা অব্যাহত রাখার কথা জানান তিনি। ভিন্নতা থাকতেই পারে আমাদের সাথে, মত পার্থক্য আমাদের সাথে থাকতেই পারে, সেটি কোনোই সমস্যা না। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে বিএনপি সব সময় রাজি আছে যে কোনো কাজ করতে। এর ভেতরে যদি ভালো কিছু কেউ প্রস্তাবনা দেন, নিয়ে আসতে পারেন, অবশ্যই আমরা দেশ এবং জনগণের স্বার্থে সেটি গ্রহণ করব। বিএনপির বিরুদ্ধে অনেক অদৃশ্য শক্তি কাজ করছে জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। আমি আজকে থেকে 8 মাস আগে বলেছিলাম আপনাদেরকে, নিশ্চয়ই অনেকেই সেই মিটিং উপস্থিত ছিলেন, যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম? আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। কাজে সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু, অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। ধর্মবর্ণ নির্বিশেষে সবার পরিচয় বাংলাদেশি জানিয়ে তিনি বলেন, প্রতিটি মানুষের সমর্থন আদায়ে কাজ করতে হবে। প্রত্যেকের পরিচয় আমরা বাংলাদেশি, কাজে প্রত্যেকের কাছে আপনাদেরকে যেতে হবে, কারণ প্রত্যেকটি মানুষের সমর্থন আমাদের প্রয়োজন। যত বেশি সংখ্যক মানুষের সমর্থন আমরা অর্জন করতে সক্ষম হব, তত ভালোভাবে আমরা এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব, তত শক্তিশালীভাবে আমরা এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। দেশের 20 কোটি মানুষের সমস্যা সমাধানে প্রত্যেকেই স্ব অবস্থানে থেকে দায়িত্ব পালন করবেন বলে আশা করেন তারেক রহমান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে একই ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবের সঙ্গে একমত প্রকাশ করেছে বিএনপি। তবে 2 বারের পর বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হবার সুযোগ রাখার পক্ষে মত দিয়েছেন দলটির নেতারা। এছাড়া রাষ্ট্রপতির হাতে কি কি ক্ষমতা রাখা যায় সে বিষয়েও তারা সুপারিশ করেছেন। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরে বিএনপি। রিপোর্ট করছেন ওবায়দুল্লাহ মামুন। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে মঙ্গলবার সংস্কার প্রস্তাব নিয়ে 3য় দফার বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধি দল। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে সকাল 11:15টায় সংসদের এলডি হল মিলনায়তনে বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য রাখেন জাতীয় ঐকমত্য কমিশন ও বিএনপির প্রতিনিধিরা। 35টি রাজনৈতিক দলের মধ্যে 15টি দলের সাথে বৈঠক হয়েছে। রাজনৈতিক দলগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় সনদ করতে চায় কমিশন। অন্যদিকে বিচার বিভাগ, নির্বাচন, জনপ্রশাসন ও দুদকের সংস্কার নিয়ে আলোচনা করে বিএনপি। আমরা
প্রথম পর্যায়ের আলোচনায় বেশ কিছু বিষয়ে লক্ষ্য করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আমাদের ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর পক্ষ থেকে যে সমস্ত সুপারিশ দেওয়া হয়েছে বেশ কিছু বিষয়ে সামঞ্জস্য আছে, বেশ কিছু বিষয়ে মত ভিন্নতাও আছে। আমরা আশা করছি দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনায় মে মাসের মাঝামাঝি সময় থেকে অগ্রসর হতে পারবো। আমরা জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রদত্ত সংক্ষিপ্ত যেটাকে আমরা স্প্রেডশিট বলি, ওর উপরে আমরা কোনো আলোচনাই করিনি। সেটা একটা আমাদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি করেছিল, বিভিন্ন রকমের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। 2 ঘন্টার বৈঠক শেষে দুপুরে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রতিনিধি দলের প্রধান সালাউদ্দিন আহমেদ। বৈঠকে বেশ কিছু বিষয়ে একমত পোষণের পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত জানিয়ে সুপারিশও করেছে দলটি। প্রধানমন্ত্রী পদের মেয়াদের ক্ষেত্রে একটা বিতর্ক আছে, সেটা ওনারাও একটা বিকল্প প্রস্তাব দিয়েছিলেন, তবে সেটা এখনো আমরা ফর্মালি পাইনি। আমরা যেটা আমাদের দলের অবস্থান সেটা আমরা আগেও বলেছি যে পরপর 2 বারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকবেন না, অর্থাৎ তারপরে গ্যাপ দিয়ে এর পরে হতে পারে, যেখানে রাষ্ট্রপতির হাতে কি কি ক্ষমতা অর্পণ করা যায় এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে স্বাধীনভাবে রাষ্ট্রপতি কি কি ফাংশন করতে পারবেন সেটা ডিটেইল করা থাকবে। সেটা অনেক বিষয়াদি থাকবে, এখন এই মুহূর্তে আমরা ডিসক্লোজ করছি না। সেটা ওনারা মোটামুটি অ্যাকসেপ্ট করেছেন বলে মনে হয়েছে। এছাড়া একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দল ও সংসদ নেতা হতে পারবে না এমন প্রস্তাবে বিএনপি সম্মতি দিয়েছে। সেই সঙ্গে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনেরও বিরোধী তারা। কিছু আর্টিকেল থাকে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। মৌলিক অধিকার ক্ষেত্রে সেকশন 8। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমানে বিশ্ব নানান সংকটে জর্জরিত। বৈষম্য কমাতে প্রয়োজন নতুন অর্থনৈতিক ব্যবস্থা, যার মূল ভিত্তি হবে সামাজিক ব্যবসা। প্রধান উপদেষ্টা বলেন, আমরা পৃথিবীর জন্য আশার এক বাতি ঘর হিসেবে দাঁড়াতে চাই। আহ্বান জানান অন্তর্ভুক্তিমূলকভাবে সামাজিক চুক্তি পুনর্লিখনের, যেখানে সামাজিক ব্যবসা এবং মাইক্রোফিন্যান্সের ভূমিকা অন্বেষণে প্রান্তিক জনগণের জন্য টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে। এছাড়া রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়ের সহায়তাও চান বাংলাদেশের সরকার প্রধান। রিপোর্ট করছেন রকুনুজ্জামান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কাতার সফরের মঙ্গলবার দিনের শুরুতেই রাজধানী দোহায় অনুষ্ঠিত আর্থনা সম্মেলনে যোগ দেন। সম্মেলনে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা সংকটে জর্জরিত বিশ্বের জন্য আশার বাতিঘর হিসেবে নতুন এক অর্থনৈতিক ব্যবস্থার কথা তুলে ধরেন, যার ভিত্তি হবে সামাজিক ব্যবসা, অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগণের অর্থনৈতিক সুযোগ সৃষ্টি। whole idea of making ourselves in a tight jacket, in bonsai. Just break out of big bonsai. That's my idea. Thank you very much. শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ, এই 3 শূন্যের অর্জনের পাশাপাশি আরও একটি শূন্য অর্জনের কথাও বলেন প্রধান উপদেষ্টা। পণ্য ও প্রক্রিয়াকে এমনভাবে ডিজাইন করা যাতে বর্জ্য কমানো যায় এবং সবকিছুর পুনর্ব্যবহার, রিসাইক্লিং এবং কম্পোজিটিংয়ের মাধ্যমে শূন্য বর্জ্যের লক্ষ্য অর্জন করা। ওনার বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল যে কিভাবে মাইক্রো ক্রেডিট এবং সোশ্যাল বিজনেস কিভাবে মানুষের জীবনকে ট্রান্সফর্ম করে, সেটা বাংলাদেশেই হোক আমেরিকাই হোক, এই পুরো বিষয়টা উনি তুলে ধরেছেন এবং এটা কিভাবে মানুষকে হোপ যোগায় এই জিনিসটা। উনি এটাকে আরও যাতে মানুষ যাতে এটা দোরগোড়ায় যাতে পৌঁছে যায়, পৃথিবীতে যাতে সোশ্যাল বিজনেস আরও আমরা শুরু করতে পারি। সোশ্যাল বিজনেসের মূল যে কনসেপ্ট যে স্পেসিফিক একটা ইস্যু ধরে, একটা প্রবলেম ধরে, প্রবলেমকে সলভ করার জন্য একটা সোশ্যাল বিজনেস করা, এগুলো। অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতাও চান। প্রধান উপদেষ্টার বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নেবে। এটা পার্মানেন্টলি প্রতি 3 বছর পর পর এই যে এরা একটা ব্যাচ আসবে 3 বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরও বেড়ে 1600 বা আরও বেশি করা যায়। সামনে আমরা আরও তো অনেকগুলো ইস্যু আছে, কাতারে আমরা আরও বেশি শ্রমিক পাঠাতে চাই। তো আমরা চাচ্ছি যে কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদৃঢ় হলে আমরা যদি এলএনজি আরও বেটার প্রাইসে পাই, হোয়াই নট। আমরা এই বিষয়ে কাতারের সাথে আমাদের খুব ভালো
এরপর প্রধান উপদেষ্টা সম্মেলনের সাইডলাইনে কাতারের আমিরের মা শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে দেখা করেন। কাতারের উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান শেখ তানি বিনতে হামাদ বিন খলিফা আল তানির সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। কাতারের বৈশ্বিক চ্যারিটি ফাউন্ডেশনের নির্বাহী প্রধান নবাব আবদুল্লাহ আল হামাদির সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এছাড়া কাতারের আমিরের বোন আর্থনা সামিটের আয়োজক শেখ হিন্দ বিনতে হামাদ আল তানির সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে গ্রেফতারে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। গত 10 এপ্রিল রেড নোটিশ জারি হয়েছে বলে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি এবং পুলিশ সদর দপ্তরকে নিশ্চিত করেছে। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশনা দেন। তারপর গত ফেব্রুয়ারি মাসে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয় ইন্টারপোলের কাছে। বেনজিরের অবস্থান শনাক্ত না হওয়ায় তার বিরুদ্ধে রেড নোটিশটি ইন্টারপোলের ওয়েবসাইটে দেওয়া হয়নি। এদিকে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আরও 11 জনের বিষয়টি ইন্টারপোলের আইনি পর্যালোচনাধীন রয়েছে। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে বৈঠকে বসবে দুর্নীতি দমন কমিশন দুদক। এ তথ্য জানিয়েছেন সংস্থাটির কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। জানিয়েছেন দুর্নীতি মামলার পলাতক আসামিদের ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে, পাঠানো হয়েছে চিঠি। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশি নাগরিক হিসেবে বিচারে মুখোমুখি করা হবে বলেও জানিয়েছেন দুদক কমিশনার হাফিজ আহসান ফরিদ। রিপোর্ট করছেন ফরুক বাবু। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের আবাসন প্রকল্পে মিথ্যা তথ্য দিয়ে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। দুদকের 4টি মামলার চার্জশিট দাখিল হওয়ায় হাসিনা পরিবারের সদস্যদের গ্রেফতারের আদেশ দেয় আদালত। তবে জনরোষের মুখে পালিয়ে যাওয়া পরিবারটির সব সদস্য বর্তমানে বিদেশে। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের জন্য সকল চেষ্টা চলছে। এ বিষয়ে দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ জানান, হাসিনাকে দেশে ফেরত আনতে রেড অ্যালার্ট জারির বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, তবে দ্রুত বৈঠকে বসবে দুদক। রেড অ্যালার্ট সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কোনো এরকম আমি কোনো ডকুমেন্ট সাইন করিনি, যেহেতু সেজন্য আমি কনফার্ম করতে পারবো না। রেড অ্যালার্ট সম্পর্কে স্যার আপনারা কি জারি করার চিন্তা ভাবনা করেছেন কিনা? স্বাভাবিকভাবে তো আমরা এখনো কমিশন আলোচিত হয়নি। কবে স্যার, কবে নাগাদ হয়? নেক্সট কমিশন মিটিং হয়তো এই সপ্তাহে, যদি না আগামী সপ্তাহে হবে তখন আলোচনা করা হবে, যদি প্রয়োজন পড়ে রেড অ্যালার্ট জারি করা হবে। যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফেরত আনা প্রসঙ্গে দুদক কমিশনার বলেন, টিউলিপের বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবে। যেসব চিঠি দেওয়া হয়েছে তা পাঠানো হয়েছে টিউলিপের বাংলাদেশি ঠিকানায়। আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আসবো। আমরা তো তার বিরুদ্ধে মামলা করেছি বাংলাদেশের নাগরিক হিসেবে, এবং তাকে আমরা যেসব চিঠিপত্র দিয়েছি দুর্নীতি দমন সব বাংলাদেশি ঠিকানা, তাকে আমরা এখানে বিদেশি নাগরিক হিসেবে আমরা কনসিডার করি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওই বিদেশি এমবাসিতে যাবে, বিদেশি এমবাসি থেকে আমাদের এমবাসিতে যাবে, বিদেশি অ্যান্ড দেন গোজ টু দি গভর্নমেন্ট। বর্তমানে ব্রিটিশ এমপি হিসেবে যুক্তরাজ্যেই অবস্থান করছেন টিউলিপ। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে গাজীপুরে গাছা থানার 3টি হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, সাধন চন্দ্র মজুমদার, কামরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 6 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 3-এ তাদেরকে হাজির করা হলে বিচারক ওমর হায়দার তাদের এই 3 মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরে গাছা এলাকায় 6 জন নিহত হয়। এ ঘটনায় গাছা থানায় আলাদা 3টি হত্যা মামলা হয়। সেই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে আসামিদের আদালতে তোলা হলে বিক্ষোভ মিছিল করে বিএনপিপন্থী আইনজীবীরা। এই সময় সাবেক মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর ওপর ডিম নিক্ষেপ করেন তারা। পরে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি করেছেন তারা।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে আবু হায়দার রতনকে রাজধানী রমনা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া রতন গাজীপুরের শ্রীপুরে একটি হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলার আসামি। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদিন। তিনি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গতরাতে তাকে রমনা থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়েছে। 10 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে গাজীপুর কোর্টে পাঠানো হয়েছে। সাংবাদিক দম্পতি সাগরণী হত্যা মামলার নথি পুড়ে যাওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মামলার বাদীপক্ষের আইনজীবীর দাবি, রাষ্ট্রপক্ষ আদালতে জানিয়েছে 5 আগস্টের আগুনে ডিবি পুলিশের হেফাজতে থাকা সাগরণী হত্যা মামলার নথি পুড়ে গেছে। তবে বাদীপক্ষের আইনজীবীর দেয় এমন তথ্য অস্বীকার করে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন এমন কোনো তথ্য তারা আদালতকে দেননি। এদিকে মামলার তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় দিয়েছে আদালত। রিপোর্ট করছেন গালমান শফি। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলা নিয়ে আওয়ামী লীগ সরকার একের পর এক নাটকের জন্ম দেয়। বিচার পাওয়া যেন সোনার হরিণ, সেই পর্যায়ে চলে গেছে সাংবাদিক দম্পতি হত্যার মামলা। পুলিশ, গোয়েন্দা পুলিশ, র্যাব সবাই মিলে 117 বার প্রতিবেদন দাখিলের সময় পরিবর্তন করেছে। এখন সাগরণী হত্যার তদন্তের দায়িত্বে রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI। 13 বছর বিচারের মুখে ঝুলে থাকা হত্যা মামলা নিয়ে আবারও দেখা দিয়েছে ধোঁয়াশা। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের হাইকোর্ট বেঞ্চকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 5 আগস্টের আগুনে ডিবি পুলিশের হেফাজতে থাকা সাগরণী হত্যা মামলার নথি পুড়ে গেছে। এ তথ্য জানানোর পর তদন্ত শেষ করতে 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছু ডিজেপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। CD, DVD কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। 9 মাস যেহেতু তারা সময় চেয়েছেন, সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিজেপিয়ার হয়ে গেছে। তো এগুলো সব আসলে যেহেতু তদন্ত চলমান, কিছুটা সংবেদনশীলতা আছে, সব চাইলেও আমরা ডিসকাস করতে পারিনি। আমি প্রগ্রেস রিপোর্ট দেখেছি, তিনি প্রগ্রেস রিপোর্ট নিয়ে এসেছেন, আদালতের সামনে আমাকে দেখিয়েছেন, আমার সেটা প্রাথমিকভাবে দেখার সুযোগ হয়েছে। আমার মনে হয় তারা সিনসিয়ার ওয়ার্ক করছে, আর একটু সময় দিলে অসুবিধার কোনো কারণ থাকবে। তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল দাবি করেন, মামলাটির কোনো নথি হারানো বা পুড়ে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। এ ধরনের কোনো কথা আদালতে বলেননি তিনি। কোর্টে উনি গায়েবের শব্দটা উচ্চারণ করেননি। আমি যেটা বলেছিলাম কোর্টে পুরানো বলতে বুঝিয়েছি আমি, নট পুরানো, এটা পুরাতন মামলা। এটা ইনভেস্টিগেশন করতে একটু সময় লাগবে, কারণ এখন এই অনেক অফিসারকে জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, অনেকে হয়তো বা চাকরিতে নেই, এটা ইয়েতে আছে, তো তাদের সাথে কথা বলতে হচ্ছে, তখনকার জিনিস বের করতে হচ্ছে, দেখতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। সেই জন্য এটা সময়ের দরকার। পুরেছে সেই কথাটা আমি কখনো পুরলে তাহলে ইনভেস্টিগেশনে গায়েব হয়েছে, মানে এটা না ডিবি অফিসার অনেক গায়েবের প্রশ্ন, গায়েব শব্দটা আমি ব্যবহার করিনি। এদিকে তদন্তকারী সংস্থা PBI গণমাধ্যমে খুদে বার্তায় জানায়, ডিবি পুলিশের অধিকাংশ অফিসার বদলি হওয়ায় পুরনো নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। নথি খুঁজে পাওয়া সময় সাপেক্ষ বলেও জানিয়েছে PBI। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানির জন্য আগামী 6 মে দিন পুনর্নির্ধারণ করেছেন আপিল বিভাগ। ওই দিন কার্যতালিকার 1 নম্বরে থাকবে ATM আজহারুল ইসলামের মামলাটি। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ আফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন। আজ আপিলের শুনানির জন্য দিন ধার্য থাকলেও 6 মে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি করবেন বলে তারিখ পুনর্নির্ধারণ করেন। শুনানির সময় এজলাস কক্ষে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ সিনিয়র নেতারা এই সময় উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের গোলাম পরওয়ার জানান, 5 আগস্টের পর দীর্ঘ সময় পার হলেও আজহারুল ইসলামের মামলাটি নিষ্পত্তি না হওয়ায় ব্যথিত তারা। তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাধান চেয়েছেন তারা। সরকার পরিবর্তনের পর যারা আওয়ামী ফ্যাসিবাদের হাতে মজলুম ছিল, অন্যায়ভাবে আটক ছিল, অন্যায় বিচারে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, প্রায় সকলেই তারা কিন্তু মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু আমাদের মজলুম জননেতা ATM আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত
যে সমস্ত মিথ্যা অভিযোগ, তার কোনো একটি অভিযোগের সাথে তার তিলমাত্র সম্পর্ক নেই। তারপরে ওই 8 মাস পর্যন্ত আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন তারা ব্যথিত। আমরা হতাশ নেই এই কারণে যে আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করছি। আমরা আশা করি আদালত আমাদের প্রতি সুবিচার করবেন। অন্যদিকে গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 25 মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 4 সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউশন। ট্রাইব্যুনাল 25 মে দিন ধার্য করেন। এর আগে গ্রেফতার পুলিশের 4 সদস্য ইন্সপেক্টর আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন এবং নাসিরুল ইসলামকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত সংস্থা গত রবিবার তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেন। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, ভিডিও ফুটেজ দেখে যাদের সম্পৃক্ততা মিলেছে তাদেরই অভিযুক্ত করা হয়েছে। ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করতে হবে কিনা এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছে আদালত। 2020 সালে নির্বাচনকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রার্থী ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা করা হয়। নির্বাচনে ভোটারদের ভোট গ্রহণে বাধা দেওয়া হয়, ভোট জালিয়াতি করা হয়। এত সব জালিয়াতির পরেও নির্বাচন কমিশন আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে। নির্বাচন কমিশনের গ্যাজেট চ্যালেঞ্জ করে 2020 সালের 3 মার্চ ইশরাক হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। পূর্ণাঙ্গ শুনানি নিয়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে আদালত। রপ্তানিতে আধিপত্য ধরে রাখতে ক্ষতিকর কার্বন নিঃসরণ কমানোর প্রতিযোগিতায় দেশের পোশাক খাত। কিন্তু এই বিষয়টি যে গতিতে এগোচ্ছে তাতে 2030 সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার 40% উন্নীত করার লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে আশঙ্কায় বিশেষজ্ঞরা। ব্যবসায়ীরাও বলছেন, বায়ারদের শর্ত মেনে জ্বালানি রূপান্তর না হলে হোঁচট খাবে রপ্তানি, খড়ক নামবে শ্রমিকদের উপরেও। এই চিন্তা মাথায় রেখে গ্রিন এনার্জিতে রূপান্তরে উচ্চ শুল্ক কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন রপ্তানিকারকরা। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। 2017 সালে নবায়নযোগ্য জ্বালানির যুগে প্রবেশ করে বাংলাদেশ। এই ধারাবাহিকতায় গাইবান্ধার তিস্তা পাড়ে বসানো হয় দেশের সবচেয়ে বড় 200 মেগাওয়াট ক্ষমতার 5.5 লাখ সোলার প্যানেল। এত বড় অগ্রগতির পরও নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন এখনও ঘুরপাক খাচ্ছে মোট উৎপাদনের 4% মধ্যে। জাতীয় গ্রিডের বাইরে ছাদভিত্তিক সোলার প্যানেলও বেশ জনপ্রিয়। দেশে গড়ে ওঠা 250টি সবুজ কারখানায় পরিবেশ বান্ধব বিকল্প জ্বালানি থেকে মেটানো হচ্ছে প্রায় অর্ধেক চাহিদা, যা শুধু জীবাশ্ম জ্বালানির ব্যবহারই কমাচ্ছে না, জাতীয় গ্রিডেও যোগ করছে বাড়তি বিদ্যুৎ। তো আমাদের এই কারখানাটা আমরা UNFCCC সাইন করেছি এবং ওখানে আমাদের কমিটমেন্ট আছে যে 2030 সাল নাগাদ আমরা আমাদের প্রোডাক্টের যে কার্বন ইমিশন আছে সেটা 50% পর্যন্ত কমিয়ে আনবো। তো ওই কমিটমেন্টটাকে মাথায় রেখে আসলে আমরা ক্রমাগত আস্তে আস্তে ফসিল ফুয়েল বেস জেনারেশন থেকে মোর রিনিউয়েবল সোর্সের দিকে যাচ্ছি। বিশ্ববাজারে টিকে থাকার মানদণ্ডে ইউরোপীয় ইউনিয়নের জিরো কার্বন নীতি বাস্তবায়নে কিছু কারখানা মনোযোগ দিলেও এখনও দ্বিধায় হাজারো উদ্যোক্তা। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উচ্চ হারে মূল বাধা বলছেন রপ্তানিকারকরা। এখন কেন করতে পারছি না, এটার উপর যখন এমনি তো এটা অনেক কস্টলি, এরপর যখন আমি এটার উপর এটি ট্যাক্স ব্যাট ইত্যাদি ডিউটি ইত্যাদি থাকবে, তখন দেখা যাবে এটার কস্ট আরও বেড়ে গেছে। তাহলে ওই কস্ট দিয়ে আমি কেন এটাতে যাব, গিয়ে আমি যাচ্ছি সরকারকে সহযোগিতা করতে, আর সরকার এনে করছে ব্যবসা, তাহলে তো হবে না। এই জায়গাটাকে বরঞ্চ সরকার এটার উপরে সব কিছু প্রত্যাহার করে দিয়ে আমাদেরকে যখন এটা করতে সুযোগ দিবে, তাহলে এটা অনেক ইন্ডাস্ট্রি, অনেক লোকজন এটা করলে এটা থেকে উৎপাদিত বিদ্যুৎ সরকারের বিভিন্ন জায়গায় বরঞ্চ এটা সাপোর্ট হবে। গবেষকরাও বলছেন, শক্তির রূপান্তর শুধু পরিবেশের জন্যই উপকারী নয়, খরচ কমাতেও বেশ কার্যকরী। তাই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে শিল্প বান্ধব নীতি প্রণয়নের পরামর্শ দেন তারা। এখানে বেশ কয়েকটি চ্যালেঞ্জ আছে। একটি তো হচ্ছে যে বিনিয়োগ করতে হবে, ইন্ডাস্ট্রিগুলোকে আপফ্রন্ট ইনভেস্টমেন্ট করতে হবে এবং এটার জন্য প্রয়োজন স্বল্প মূল্যে ঋণ। বাংলাদেশ ব্যাংকের যে অর্থায়ন রয়েছে সেটা এক্সেস করা অনেক ক্ষেত্রেই জটিল হয়, প্রচুর ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। রুফটপ সোলারের ক্ষেত্রে এখানে এর বিভিন্ন অ্যাক্সেসরিজের জন্য আমদানি শুল্ক রয়েছে, যেটা এর খরচকে বাড়িয়ে দেয়। তো নতুন যে নবায়নযোগ্য জ্বালানি পলিসি গভর্নমেন্ট তৈরি করছে, সেখানে
এই ডিউটিগুলো শুল্কে অব্যাহতি দেওয়ার কথা বলা আছে, সেটা যদি করা হয় তাহলে এই ট্রানজিশনটা দ্রুত হবে। জাতিসংঘের জলবায়ু সনদে স্বাক্ষর করা দেশ হিসাবে সব পোশাক কারখানায় সক্ষমতা বাড়াতে অর্থায়নের তাগিদ বিশেষজ্ঞদের। কলকারখানায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের টার্গেট থেকে বহু দূরে বাংলাদেশ, কিন্তু ব্র্যান্ড বায়াররা যেভাবে পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারের তাগিদ দিচ্ছে বারবার, তাতে করে শর্ত না মানলে রপ্তানিতে পড়তে পারে নেতিবাচক প্রভাব, যার পরোক্ষ প্রভাব পড়বে তৈরি পোশাক খাতের ওপর, ক্ষতিগ্রস্ত হতে পারে শ্রমিকরা। তাই সময় থাকতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, সাভার। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, গুমের মতো অপরাধ বন্ধে এবং বিচারের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। বিকেলে রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 নিয়ে আয়োজিত এক মতবিনিময়ে উপদেষ্টা তথ্য জানান। তিনি বলেন, যে সকল অপরাধ হয়েছে সরকারের সবচেয়ে অগ্রাধিকারগুলোর মধ্যে গুম অন্যতম। এই অধ্যাদেশের মধ্য দিয়ে গুমের বিচার করবে সরকার। তিনি আশা ব্যক্ত করেন, পরবর্তী সরকার এই অধ্যাদেশটি সংসদে উত্থাপন করে বৈধতা দেবেন। মতবিনিময় আইন এবং বিচারাঙ্গনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন, গুমের শিকার ব্যক্তির উত্তরাধিকাররা যাতে ব্যাংকে লেনদেন করতে পারে, একই সঙ্গে গুম হওয়া ব্যক্তির যদি মৃত্যু হয় সেক্ষেত্রে তা কোন আইনের আওতায় পড়বে তাও স্পষ্ট করার তাগিদ দিয়েছেন আলোচকরা। বিচার প্রক্রিয়া নিয়ে আপনাদের অনেক ধরনের উৎকণ্ঠা থাকে, চিন্তা থাকে, যেখানে কোনো দেরি করা হচ্ছে নাকি। বাট আমাদের এখানে চিফ প্রসিকিউটর আছেন, আমার মনে হয় না যে এখানে আমাদের কোনো রকম গাফিলতি আছে। আপনাদের নিশ্চিত করতে চাই, এটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রয়েছে। এত বড় একটা লিগেসি বহন করার পর আমাদের পরবর্তী সরকার আমাদের সমস্ত সংস্কার ভুলে যাবে, এটা আমি কল্পনা করতে চাই না। একবার ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কাজের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। এ সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন করতে বলেছেন তিনি। মসজিদ নির্মাণ কমিটি জানিয়েছে, 6 তলা এই মসজিদটি নির্মাণে ব্যয় হবে প্রায় 34 কোটি টাকা। এই সময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কমিটির আহ্বায়ক ডাক্তার আবু মোহাম্মদ খায়রুল কবির, মসজিদ নির্মাণ কমিটি এবং কার্যনির্বাহী কমিটির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান। উপাচার্যের অপসারণ দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। দাবি আদায়ে এখনো অনড় তারা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের চলমান অচলাবস্থা কাটাতে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসির একটি টিম সেখানকার পরিস্থিতি সরেজমিনে দেখতে যাবে কাল। বিষয়টি নিশ্চিত করেছেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ. ফয়েজ। পরিস্থিতি এত দূর কেন গড়ালো, তার কারণ উদ্ঘাটন এবং এর সমাধান কি, সে বিষয়ে পর্যবেক্ষণ টিম কাজ করতে পারবে বলে মনে করেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ. ফয়েজ। কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে 32 জন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচির দ্বিতীয় দিনে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনশন ভেঙে আলোচনার টেবিলে নিয়ে আসার জন্য আজ কয়েক দফা চেষ্টা করে ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যেতে অনড় আন্দোলনকারীরা। ঢাকার নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপের কারণে আবাসনের পাশাপাশি সংযোগ শিল্পের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছে এই খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। তিনি জানান, নির্মাণের বড় উপাদান রডের চাহিদা অর্ধেক কমেছে। ইট, সিমেন্ট সহ আবাসন খাতের অন্যান্য উপকরণের চাহিদাও খুবই কম। সব মিলিয়ে ভালো নেই আবাসন খাত। এর প্রভাব জনবল ছাঁটাই করেছে অনেকে। নতুন ড্যাপ এবং ইমারত নির্মাণ বিধিমালাকে কেন্দ্র করে আবাসন খাত সহ সংশ্লিষ্ট সংযোগ শিল্পে নেতিবাচক প্রভাব পড়েছে বলে দাবি করেছেন রিহ্যাব নেতারা। তারা জানান, নতুন ড্যাপে ফ্লোর এরিয়া রেশিও বা ফার সমস্যার কারণে ভবনের উচ্চতা এবং আয়তন কমেছে। এ কারণে জমির মালিকরা ডেভেলপার কোম্পানিকে জমি দিচ্ছে না। এই কারণে নতুন প্রকল্প হচ্ছে না। নতুন ড্যাপ ত্রুটিপূর্ণ দাবি করে এই নিয়ে চরম অসন্তোষ জানিয়েছেন আবাসন ব্যবসায়ীরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। বিএনপির বিরুদ্ধে অদৃশ্য অনেক শক্তি এখন দৃশ্যমান হচ্ছে বলেছেন তারেক রহমান। সব আক্রোশ ভুলে এর বিরুদ্ধে দলের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি দান খয়রাতে নয়, ন্যায় বিচারের বিষয় আর্থনা সামিটে বলেছেন প্রধান উপদেষ্টা।
পৃথিবীর জন্য আশার বাতিঘর হবার আগ্রহ প্রকাশ। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট। শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি ব্যবস্থা নিতে আগামী সপ্তাহে বৈঠকে বসবে দুদক। সাংবাদিক দম্পতি সাগরণী হত্যা মামলা নথি পুড়ে যাওয়ার তথ্য নিয়ে ধোঁয়াশা। তদন্ত শেষ করতে 6 মাস সময় দিল হাইকোর্ট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশনের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।